হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ইউ অল টু মাই ইউটিউব চ্যানেল। বাস্তব সংখ্যা পার্ট 1-এ আমরা 4টা সংখ্যা সম্বন্ধে পড়েছি। সেগুলো হচ্ছে একটা স্বাভাবিক, অখণ্ড, মূলদ আর পূর্ণ সংখ্যা। এই 4টা সংখ্যা সম্বন্ধে আমরা পড়েছি। আজকে পার্ট 2-তে আমাদের যে টপিকগুলো থাকবে সেটা হচ্ছে মূলদ সংখ্যা সম্বন্ধে আমরা আরও ডিটেলসে স্টাডি করব এবং মূলদ সংখ্যাকে দুটো পার্টে ভাগ করব। একটাকে বলবো গিয়ে আমরা পূর্ণ সংখ্যা, একটাকে বলবো পূর্ণ সংখ্যা আর একটাকে বলবো ভগ্নাংশ। এরপর ভগ্নাংশ নিয়ে আজকের টপিক। ভগ্নাংশের প্রকারভেদ দেখব, ভগ্নাংশের ধর্ম এবং সমতুল্য ভগ্নাংশ, যেটাকে বলা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। ভগ্নাংশকে দশমিকে প্রকাশ করব আর দশমিককে থেকে ভগ্নাংশে প্রকাশ। এই 5টা টপিকের উপর আজকের ভিডিওটা। তো মন দিয়ে দেখো এবং সাথে খাতা কলম দুটো নিয়ে বসো, তাতে করে কি করতে পারো, আমার সাথে সাথে নোট করে নিতে পারবে। তাহলে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা আমরা কি পড়েছিলাম আগের দিন আমরা মূলদ সংখ্যা পড়েছিলাম যে মূলদ সংখ্যা হচ্ছে p/q আকারে প্রকাশিত সংখ্যা, যেখানে p আর q কি ছিল, পূর্ণ সংখ্যা ছিল এবং q নট ইকুয়াল টু 0 ছিল, তাই তো। তাহলে মূলদ সংখ্যা ছিল আমার p/q আকারে প্রকাশিত সংখ্যা, যেখানে p/q পূর্ণ সংখ্যা অ্যান্ড q নট ইকুয়াল টু 0। q নট ইকুয়াল টু 0 কেন করা হয়? q নট ইকুয়াল টু 0 এই জন্য করা হয় কারণ যদি কোনো একটা সংখ্যাকে আমরা 0 দ্বারা ভাগ করি, তাহলে সেই ভাগটার যে ভাগফল সেটা আমরা ডিটারমাইন করতে পারবো না। যেমন ধরো 0 দ্বারা আমি 1কে ভাগ করছি, 0 দ্বারা আমি যাকেই গুণ করি না কেন আমার রেজাল্ট আসবে 0। তাহলে এইখানে কোনো ভাগফল বলে কিছু হবে না, অর্থাৎ এই গণিতে 0 দ্বারা ভাগটা অসংজ্ঞাত বা আনডিফাইন্ড। তাই জন্য আমার কন্ডিশনটা q নট ইকুয়াল টু 0। এখন দেখো এই যে p/q, এই p/q-তে দুটো ঘটনা ঘটতে পারে। একটা ঘটনা হতে পারে p/q দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হতে পারে। সম্পূর্ণ বিভাজ্য কথাটার অর্থ হচ্ছে p কে q দ্বারা ভাগ করলে আমরা ভাগশেষটা 0 পাবো। এবং আরেকটা ঘটনা হতে পারে p কে q দ্বারা ভাগ করলে ভাগশেষটা 0 পাবো এবং ভাগফলটা পূর্ণ সংখ্যা হবে। এটা হচ্ছে সম্পূর্ণ বিভাজ্যের সংজ্ঞা। আরেকটা হচ্ছে p কে q দ্বারা বিভাজ্য নয়। এই দুটো ঘটনা ঘটতে পারে, উদাহরণ দিলেই ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো 4/2, p হচ্ছে 4, q হচ্ছে 2, 4কে 2 দ্বারা ভাগ করা যায়, সম্পূর্ণ বিভাজ্য। বা ধরো -8/2 বা 16/4 বা 9/3। এই যে মূলত সংখ্যাগুলো নিলাম, সেইগুলোতে আমার যে রেজাল্ট আসবে 2 2 4 আসবে 2, 4 2 -8 -4 আসবে, 4 4 16 4 আসবে, 3 3 9 3 আসবে। অর্থাৎ যখন p/q দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয়ে যাচ্ছে তখন সেই মূলত সংখ্যাটা আমার পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে। আবার যদি p/q দ্বারা বিভাজ্য না হয় তাহলে তার উদাহরণ কি হবে? ধরো 3/2, 3 2 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য না। 7/5 -8/9। এই যে সংখ্যাগুলো পাচ্ছি এইখানে কিন্তু p/q দ্বারা সম্পূর্ণ বিভাজ্য নয়। এই যে মূলত সংখ্যা এইগুলোকেই বলবো আমি ভগ্নাংশ। এগুলোকে আমি কি বলবো? ভগ্নাংশ। আগের পার্টটা কি বললাম? পূর্ণ সংখ্যা। তাহলে মূলত সংখ্যা দুটো টাইপস, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা বাদে যে মূলত সংখ্যাগুলো সেইগুলোকে আমরা কি বলবো? ভগ্নাংশ বলবো। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। এরপর আমাদের নেক্সট টপিক যেটা হচ্ছে, এটা একটু লিখে নাও। মূলত সংখ্যার দুটো পার্ট, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে
ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার ইয়েতে কি লিখবে? পি কিউ দ্বারা সম্পূর্ণ বিভাজ্য, আর ভগ্নাংশতে লিখবে পি কিউ দ্বারা সম্পূর্ণ বিভাজ্য নয়। এক্সাম্পল যেমন দিলাম লিখতে পারো। আমাদের নেক্সট টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে ভগ্নাংশের প্রকারভেদ, তাই তো? ভগ্নাংশের প্রকারভেদ। তাহলে ভগ্নাংশকে আমরা কেমনভাবে লিখলাম? আমরা লিখলাম পি বাই কিউ আকারে ভগ্নাংশকে লিখলাম। এখন দেখ, ভগ্নাংশের এই যে ওপরের অংশ এটাকে আমরা বলবো লব, আর এই যে নিচের অংশ এটাকে আমরা বলবো হর। ক্লিয়ার? অর্থাৎ 3/2 একটা ভগ্নাংশ, 1/5 একটা ভগ্নাংশ, 7/9 একটা ভগ্নাংশ, 9/7 একটা ভগ্নাংশ। এই যে ভগ্নাংশগুলো, এইখানে 3 হচ্ছে লব, 2 হচ্ছে হর, 1 হচ্ছে লব, 5 হচ্ছে হর, এরকম করে এগিয়ে যাবে। এই লবটাকে আবার ইংরেজিতে বলা হয়, টার্মটা মাথায় রাখো, নিউমারেটর, আর হরটাকে বলা হয় ডিনোমিনেটর। ওকে, এই লব ও হরের উপর বেশ করে আমরা ভগ্নাংশকে কয়েকটা ভাগে ভাগ করি। দেখো, যদি লব লেস দেন হর হয়, অর্থাৎ লবের মানটা হরের চেয়ে ছোট হয়, উদাহরণ হিসাবে লিখতে পারি 1/5। লব কত? 1, হর হচ্ছে 5, 1 5-এর থেকে ছোট। 3/5, 7/4। এই যে ভগ্নাংশগুলো, এই ভগ্নাংশগুলোকে বলবো প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ। ক্লিয়ার? যদি লবটা গ্রেটার দেন হর হয়, যেমন উদাহরণ ধরো 5/2, 3/2, 9/4, এই যে ভগ্নাংশগুলো, এইগুলোকে আমরা বলবো অপ্রকৃত। কি বলবো? অপ্রকৃত, বা ইংরেজিতে বলা হয় ইমপ্রপার ফ্র্যাকশন। ইমপ্রপার ফ্র্যাকশন, ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ, প্রকৃত হচ্ছে প্রপার। এছাড়াও আরেকটা ভগ্নাংশ হয়, সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ মানে সেই মিশ্র ভগ্নাংশে আমাদের কি থাকবে? একটা পূর্ণ সংখ্যার পার্ট থাকবে, একটা ভগ্নাংশের পার্ট থাকবে। যেমন ধরো 1 1/2, 5 2/3। এই যে ভগ্নাংশ, এই টাইপসটাকে বলা হয় কি ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। এখন দেখো, মিশ্র ভগ্নাংশকে আমি অপ্রকৃত ভগ্নাংশের আকারে লিখতে পারি, বা অপ্রকৃত ভগ্নাংশকে আমি মিশ্র ভগ্নাংশের আকারেও লিখতে পারি। কিভাবে লিখবো? এইটা ধরো মিশ্র ভগ্নাংশের হর আছে 2, লব আছে 1, আর পূর্ণ সংখ্যাটা আছে 1। তাহলে আমরা কি করব? পূর্ণ সংখ্যার যে পার্টটা থাকবে সেইটা ইন্টু আমার হর প্লাস লব, অর্থাৎ 2 × 1 2 প্লাস 1 3/2, 5 × 3 5, এই দুটোর মধ্যে গুণ, তারপরে প্লাস 5 × 3 হচ্ছে 15, প্লাস 2 হচ্ছে 17/3। তাহলে এই যে টাইপসটা, এটা কি? এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশ আমি অপ্রকৃত ভগ্নাংশের আকারে লিখতে পারি। আবার অপ্রকৃত ভগ্নাংশকে আমি মিশ্র ভগ্নাংশের আকারে লিখতে পারি। কীভাবে লিখবো? ধরো 9/4 আছে, ভালো করে বুঝে নাও, এগুলো প্রত্যেকটা কাজে লাগবে। আমি ভগ্নাংশটা আগে করাচ্ছি এই কারণে, কারণ আমরা যখন মূলত সংখ্যাকে বাস্তব রেখায় স্থাপন করব, তখন ভগ্নাংশের কনসেপ্টটা খুব করে দরকার। এই জন্য আমি কী করছি? একটার সাথে আরেকটা লিঙ্ক রেখে তোমাদেরকে পড়াবার চেষ্টা করছি। তাহলে 9/4 যেটা আছে সেইটাকে আমি মিশ্র ভগ্নাংশের আগে কী করবো? 9 4 4 2 8 4 3 12 বেড়ে যাচ্ছে, তাহলে 4 2 8 4 2 8, বাকি থাকছে কত? ভাগশেষ কত হচ্ছে? 1/4। অর্থাৎ ভাগ করে ভাগফল যেটা হবে সেটা পূর্ণ সংখ্যার পার্ট হবে, আর যেটা ভাগশেষ হবে সেটা আমার লবে চলে যাবে। তাহলে যদি 5/2 একে যদি আমাকে মিশ্র ভগ্নাংশের আকারে লিখতে হয়, কত হবে? 2 2 4 1 বাকি 2 1/2, যেটা হবে 2 1/2। ক্লিয়ার? সামারাইজ করে দিই। ভগ্নাংশের হচ্ছে 3টে ভাগ দেখলাম। একটাকে বলা হয় প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশনে লবটা হরের চেয়ে ছোট হয়। ইমপ্রপার ফ্র্যাকশনে কি হয়? লবটা হরের চেয়ে বড় হয়। আর মিক্সড ফ্র্যাকশনে কি থাকবে? পূর্ণ সংখ্যাও থাকবে, তার সাথে সাথে ভগ্নাংশ থাকবে। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এরপর নেক্সট টপিক যেটা হচ্ছে, সেইটা হচ্ছে আমার ভগ্নাংশের কয়েকটা ধর্ম দেখব, এবং ভগ্নাংশকে আমি সমতুল্য ভগ্নাংশ ব্যাপারটা কি, যেটাকে ইংরেজিতে বলা হয় ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, সেই ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের ব্যাপারটা আমি দেখব। দেখো, এই ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন দেখতে গিয়ে আমাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে উৎপাদক আর পরস্পর মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কিন্তু আমি আগের ভিডিওতে বুঝিয়েছি মৌলিক সংখ্যা কাকে বলে।
উৎপাদকের কনসেপ্ট আমার মনে হয় তোমাদের থাকা উচিত, কারণ ক্লাস 8-এ তোমরা উৎপাদক পেয়েছো। যদি নাও থেকে থাকে কোনো অসুবিধা নেই, আমি যখনই যেটা করাবো তার আমি বেসিক থেকে করাবো, ঠিক আছে? তাহলে দেখো আমি কি বললাম, ভগ্নাংশের ধর্ম। আমি দুটো ধর্ম এখানে আলোচনা করি। একটা হচ্ছে ভগ্নাংশের লব ও হরকে যদি আমি একটি সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে লব ইন্টু একটা সংখ্যা ধরো এক্স আর হর ইন্টু একটা সংখ্যা হচ্ছে একই সংখ্যা এক্স, তাহলে ভগ্নাংশটার কোনো চেঞ্জ হবে না, আনচেঞ্জড, ঠিক আছে? আবার যদি একই সংখ্যা দ্বারা ভাগ করি তাহলেও ভগ্নাংশটার কোনো চেঞ্জ হবে না। কিন্তু যোগ বা বিয়োগের ক্ষেত্রে এটা হয় না। যোগ যদি ভগ্নাংশের লবকে আর হরকে একই সংখ্যা দ্বারা যোগ করি, ধরো 2/3, ঠিক আছে? তাহলে 2 + 1 করলাম, 3 + 1 করলাম, এইটা কিন্তু ইকুয়াল টু হবে না, নট ইকুয়াল টু হবে, ঠিক আছে? শুধুমাত্র গুণ আর ভাগ, এই গুণ আর ভাগ লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে ভগ্নাংশের কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ আনচেঞ্জড থাকে। আনচেঞ্জ বলতে আমি বলতে চাইছি যে ভগ্নাংশটা দেখতে চেঞ্জ হয়ে যাবে। আনচেঞ্জ মানে বলতে থাকছি ভগ্নাংশের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা সেম থাকে। ক্লিয়ার? ভ্যালুটা সেম থাকে। উদাহরণ দেখি, যেমন ধরো একটা ভগ্নাংশ আছে 3/2, আমরা এই ভগ্নাংশটাকে লিখতে পারি, আমরা ধরো 3 × 2/2 × 2, তাহলে এটা হলো 6/4। এই ভগ্নাংশটা আর এই ভগ্নাংশটা হচ্ছে সেম ভগ্নাংশ, যেহেতু লব হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে ভগ্নাংশ চেঞ্জ হয় না। আবার দেখো আমার আছে 15/9, আমরা কি করলাম, ওপরের যে সংখ্যাটা তাকে আমরা 3 দ্বারা ডিভাইড করলাম আর নিচের সংখ্যাটাকেও 3 দ্বারা ডিভাইড করলাম, তাহলে আমার এলো 5/3। এই যে ভগ্নাংশটা আর এই ভগ্নাংশটা হচ্ছে সেম ভগ্নাংশ। ক্লিয়ার? ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন মানে হচ্ছে, দেখো একটা ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ বলে একটা ব্যাপার আছে। লঘিষ্ঠ মানে তোমরা জানো ছোট। এখন কোনো একটা ভগ্নাংশ তার লঘিষ্ঠ রূপ হচ্ছে তখনই হবে যখনই লব আর হরটা পরস্পর মৌলিক হবে। এখন পরস্পর মৌলিক কথাটা কি সেটা তো আমাকে জানতে হবে। তার আগে আমাকে জানতে হবে উৎপাদক ব্যাপারটা, আমরা হালকা করে বুঝিনি, কারণ এই যে ব্যাপারগুলো তোমাদের জানা আছে। দেখো উৎপাদক হচ্ছে ধরো 12 একটা সংখ্যা, এর উৎপাদক মানে একে যে সংখ্যা দ্বারা 12 বিভাজ্য, অর্থাৎ যে সংখ্যা দ্বারা ভাগ করলে আমি ভাগফলটা পূর্ণ সংখ্যা পাবো এবং ভাগশেষটা 0 হবে, বিভাজ্য মানেই তাই, ঠিক আছে? তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো, তার উৎপাদক। তাহলে 12কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 1 একটা উৎপাদক, 2 একটা উৎপাদক, 3 একটা উৎপাদক, 4 একটা উৎপাদক, 5 হবে কি? হবে না, 6 হবে আর 12 হবে। উৎপাদক আর গুণনীয়কের মধ্যে পার্থক্য কিছু নেই। আবার ধরো 15 একটা সংখ্যা, তার উৎপাদক কি হবে? 1 হবে। 1 দ্বারা সব সংখ্যাকে ভাগ করা যায়, এই জন্য 1 সব সংখ্যার উৎপাদক। 2 হবে কি? 2 দ্বারা 15কে ভাগ করা যায় না। 3 হবে, 4 হবে না, 5 হবে, 6 হবে না, 7 হবে না, 8 হবে না, 9 হবে না, হবে গিয়ে 15। ওকে, এরপর দেখো আমাকে যদি বলে দুটো সংখ্যার সাধারণ উৎপাদক, সাধারণ উৎপাদক মানে হচ্ছে কমন, দুটোর মধ্যে কমন কি আছে? দেখো 3 কমন আছে, আর কিছু কমন আছে কি? 1 কমন আছে। 1টা দেখো সব ক্ষেত্রে কমন থাকবে, ঠিক আছে? তাহলে এই দুটো সংখ্যা তাদের যদি এইগুলো কি হলো? উৎপাদক হলো। এগুলো হলো আমার উৎপাদক। প্রত্যেকটা জিনিস একটু মন দিয়ে বুঝবে, কারণ এইখানে তোমার বেসিক একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন যদি বলে এই দুটো সংখ্যার মধ্যে সাধারণ উৎপাদক কি? সাধারণ উৎপাদক কি? তাহলে কোনটা সাধারণ আছে, কমন আছে? আমি দেখলাম 3 আছে আর 1 আছে। তাহলে 12 আর 15-এর যে সাধারণ উৎপাদক শর্টে লিখছি, হ্যাঁ, ইকুয়াল টু 1 আর 3 হবে। আর কোনো হবে কি? হবে না। উৎপাদক বোঝা গেল, সাধারণ উৎপাদক বোঝা গেল। এরপর পরস্পর মৌলিক সংখ্যা মানে কি? মৌলিক সংখ্যা মানে আমি আগের দিন বলেছিলাম না, যে সংখ্যার শুধুমাত্র দুটো উৎপাদক থাকবে, দুটো ফিক্সড উৎপাদক থাকবে, তাকেই আমি বলবো কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এখন ধরো দুটো সংখ্যা আছে, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 3। তাহলে 5-এর উৎপাদক কি হবে? 1 আর 5 যেহেতু মৌলিক সংখ্যা, আবার এর উৎপাদক হবে 1/3। যে কোনো দুটো সংখ্যার মধ্যে যদি কমন যে উৎপাদক বা সাধারণ উৎপাদক সেইটা যদি 1 ছাড়া আর কোনো সংখ্যা না হয়, কথাটা আবার বলছি,
দুটো সংখ্যা যদি সাধারণ উৎপাদক 1 ছাড়া অন্য কোনো সংখ্যা না থাকে তাহলে সেই দুটো সংখ্যাকে পরস্পর মৌলিক বলে। ঠিক আছে, পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়। ক্লিয়ার? তাহলে পরস্পর মৌলিক সংখ্যাটা আমরা বুঝলাম। এখন কোনো ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ বলতে বোঝায় যখন লব আর হরটা পরস্পর মৌলিক হবে তখন আমি তাকে বলবো তার লঘিষ্ঠ রূপ, অর্থাৎ সেটা হচ্ছে একটা ভগ্নাংশের সবচেয়ে ছোট রূপ। দেখো আমি ধরো একটা ভগ্নাংশকে লিখলাম, প্রত্যেকটা ক্লিয়ার হয়ে গেছে? একটা ভগ্নাংশকে লিখলাম, ধরো ভগ্নাংশটা হচ্ছে 15/9, এটা একটা ভগ্নাংশ। এখন দেখো 15 আর 9-এর মধ্যে একটা কমন উৎপাদক আছে। কত আছে কমন উৎপাদক? 3 আছে। 15-এরও 3 আর 9-এরও 3, এইগুলো করতে হবে। ঠিক আছে, কারণ তোমরা বড় হচ্ছ। আমি যদি এখানে বলি 3 কমন উৎপাদক, এটা তোমাদের মাথা ব্যথা হওয়ার কিছু না, তখন তোমরা বুঝতে পারছো 15 1 হবে, 2 হবে না, 3 হবে, 5 হবে, 15 হবে। 9-এর কী হবে? 1 3 9। ক্লিয়ার? তাহলে কমন উৎপাদক হচ্ছে 3, মানে 3 দ্বারা 15-কে ভাগ করা যায়, 3 দ্বারা 9-কে ভাগ করা যায়। তাহলে আমার কি হবে? এই দুটো সংখ্যা কি পরস্পর মৌলিক? মৌলিক নয়। তাহলে আমার কি হবে? 3 দ্বারা আমি দুটো সংখ্যাকে ভাগ করব, 5 হবে আর 3 হবে। ওপরে হবে 5, নিচে হবে 3। আমি আগেরটাই বললাম যে কোনো একটা ভগ্নাংশের লব হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে ভগ্নাংশ আনচেঞ্জ থাকে। তাহলে আমি ইকুয়াল টু লিখলাম 5/3। তাহলে এইবার দেখো 5/3 যেটা আছে, এরপর দেখো 5/3 কিন্তু পরস্পর মৌলিক। ক্লিয়ার? 5 আর 3-এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক নেই। তাহলে এই ভগ্নাংশটার লঘিষ্ঠ রূপ হচ্ছে 5/3 হয়েছে। তাহলে 5/3 একে আমরা অনেক রকমভাবে লিখতে পারি। সেটাকে আমরা লিখতে পারি 15/9, 3 দ্বারা গুণ করলাম। যদি 4 দ্বারা দুটাকে গুণ করি তাহলে 4 5-এ 20 আর 4 3-এ 12 হয়েছে। যদি 6 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 30/18 হয়েছে। এখন দেখো এই যে ভগ্নাংশটা 5/3, এটা হচ্ছে এর কী রূপ? লঘিষ্ঠ রূপ। এবং বাকি যে ভগ্নাংশগুলো আছে সেইগুলোকে বলবো এর সমতুল্য ভগ্নাংশ। লঘিষ্ঠ রূপ এবং এই যে ভগ্নাংশগুলো আমি পাচ্ছি সেইগুলোকে বলবো সমতুল্য ভগ্নাংশ। ক্লিয়ার? অসুবিধা আছে কিছু? ইংরেজিতে বলা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, অর্থাৎ একটা ভগ্নাংশকে যদি আমি একই সংখ্যা দ্বারা লব হরকে গুণ করি তখন যে ভগ্নাংশগুলো পাবো সেই ভগ্নাংশগুলোকে আমি বলবো সেই ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশ। বা কোনো একটা ভগ্নাংশ আছে, ধরো তাকে যদি আমি একই সংখ্যা দ্বারা ভাগ করি লব হরকে, তার ফলে যে আমি ভগ্নাংশগুলো পাবো সেগুলোকে আমি কি বলবো? তার সমতুল্য ভগ্নাংশ। ক্লিয়ার? এরপর আমাদের আছে ভগ্নাংশকে আমি দশমিকে প্রকাশ করব। ভগ্নাংশকে দশমিক প্রকাশ করতে গিয়ে আমরা কি করব? লবকে হর দ্বারা ভাগ করব। ঠিক আছে? এরপর দেখো আমি কয়েকটা এক্সাম্পল নিই। ধরো একটা এক্সাম্পল হচ্ছে 5/2, 7/4, 4 হয়েছে। 3/9, এইগুলোকে আমি দশমিকে প্রকাশ করব। দশমিকে প্রকাশ করতে গিয়ে আমি কি বললাম? দশমিকে প্রকাশ করতে গিয়ে আমরা লবকে হর দ্বারা ভাগ করব। দেখো প্রথমটা আছে 5/2, 2 2 4 1 পয়েন্ট দিলাম 0, 5 2-এ 10 মিলে গেল। আমার এটা এলো কত? এলো 2.5। ওকে, 2.5। নেক্সট যেটা আছে সেইটা হচ্ছে 7/4, 7/4, 4 7, 4 1 4 3.0, 4 7 28, 2 পয়েন্টের জন্য 0,
520 হয়েছে। তাহলে 1.75 বুঝতে পারছো, 1.75। এরপর দেখো 1 ডিভাইডেড বাই 4, 1 পয়েন্ট দিলাম 0, 8, 2 বাকি থাকলো, পয়েন্টের জন্য একটা 0 পাবো, 5, 20, তাহলে এটা হচ্ছে 0.25। এরপর পরের তিনটে দেখি। এক ঘটনা হচ্ছে আমি এতগুলো এক্সাম্পল নিলাম কেন, একটা এক্সাম্পলে তো দেখাতে পারতাম বা দুটো এক্সাম্পলে, দরকার আছে প্রত্যেকটা এক্সাম্পলের দরকার আছে, সেটা সময় থাকতে থাকতে ঠিক বুঝে যাবে। 3/9, ওকে, 3/9, 9 দ্বারা 3কে ভাগ, আমি কী করবো এটা দেখো লঘিষ্ঠ রূপে প্রকাশ করা যাবে, এটাকে 339 1/3 করে নেবো, ঠিক আছে। তাহলে 3 1 পয়েন্ট দিলাম 0 দিলাম, 339 কত বাকি থাকবে 1, পয়েন্টের জন্য আমি 0 পাবো, আবার 3 যাবে 9, কত থাকবে 1। এই যে ভাগশেষ 1টা এটা কখনো শেষ হবে কি, কখনো শেষ হবে না। তাহলে আমি এটাকে কীরকমভাবে লিখবো, 0.333 ডট 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 কেন দিলাম, ডট ডট দিলাম কারণ এটা অসীম অবধি যাবে। পরেরটা দেখি, 4/7, 7 4 বড় হবে, এটা একটু জায়গা নিয়ে করি তাহলে বুঝতে পারবে। 7 4 পয়েন্ট দিলাম 0, 7 5 35 5 0 7 7 49 1 পয়েন্টের জন্য 0 7 1 7 3 0 28 2 0 6 0 7 8 56, তাই তো। বাকি কত থাকছে, 4 বাকি থাকছে। দেখো 4 বাকি থাকছে, তার মানে আমি কত লাগাবো, আবার 5 লাগাবো, 35 করব, কত বাকি থাকবে, 5 বাকি থাকবে। তারপরে কত বাকি থাকবে, 1 বাকি থাকবে, তারপরে 3 বাকি থাকবে, তারপরে 2 বাকি থাকবে, তারপরে 6 বাকি থাকবে, তারপর আবার সে রিপিট হবে। অর্থাৎ এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আবার রিপিট হবে। আমি যদি দিকে ভাগ করে যাই, আবার 5 আসবে, আবার 7 আসবে, আবার 1 আসবে, আবার 4 আসবে, আবার 2 আসবে, আবার 8 আসবে। ক্লিয়ার হচ্ছে? তাহলে এই সংখ্যাটাকে আমরা লিখবো 0.571428, 0.571428 ডট 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 ডট, অর্থাৎ এই সংখ্যাটা আবার রিপিট হবে। এরপর যদি আমার 11/12, তাই তো, 11/12, 11 পয়েন্ট দিলাম, একটা 0 নিলাম, 9 12 108, 2 বাকি থাকবে 0 12 1 12 8 হয়েছে, পয়েন্টের জন্য একটা 0 পাবো। 7 হবে, 7 তো না 6 হবে, 6 হবে, 72 8 0, আবার 6 8 72। দেখো এই যে ভাগশেষটা, এই ভাগশেষটা চলতেই থাকবে, আর এইদিকে 6 6 6 6 হতেই থাকবে। তার মানে দেখো এই সংখ্যাটাকে যদি আমি লিখি দশমিকে 0.91666, এই 6টা রিপিটিং বারবার হবে। এতগুলো এক্সাম্পল করালাম, কি বুঝলাম আমরা বুঝলাম যে ভগ্নাংশে যখন আমরা দশমিক প্রকাশ করব তখন সেটা দুরকম হবে। একটা হতে পারে সসীম, সসীম মানে তোমরা বোঝো যে ভগ্নাংশের ভাগশেষটা একটা সময় 0 হয়ে যাবে, আর একটা হবে অসীম, অসীম অর্থাৎ ভগ্নাংশের ভাগশেষটা 0 হবে না, কিন্তু অসীম হলেও এর মধ্যে একটা পার্টিকুলার বা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে। সেটা কি, সেটা হচ্ছে না ভগ্নাংশের এই ভগ্নাংশের কোনো একটা অঙ্ক বারবার রিপিট হচ্ছে। যেমন এইখানে দেখো 3 যে অঙ্কটা, অঙ্ক ব্যাপারটা একটু বলি, সংখ্যা আর অঙ্কের মধ্যে ডিফারেন্সটা একটু দেখে নাও। ধরো 206 হচ্ছে একটা সংখ্যা, তার মধ্যে প্রত্যেকটাকে বলা হয় একটা করে অঙ্ক, 6 একটা অঙ্ক, 0 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, ইংরেজিতে বলা হয় ডিজিট, ওকে।
তাহলে এরপর আমি ডিজিট কথাটা যদি এখানে বলি তোমরা বুঝতে পারবে নিশ্চয়ই। তাহলে দেখো এইখানে একটা স্পেশাল ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টারটা হচ্ছে যে কোনো একটা ডিজিট বা একাধিক ডিজিট, যেমন এই যে উদাহরণটা দিলাম এখানে একাধিক ডিজিট কি হচ্ছে, রিপিট হচ্ছে। তাহলে এই জন্য এটা অসীম হচ্ছে ঠিকই, কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক আছে যার জন্য এটাকে আমি বলবো আবৃত অসীম। ওকে, আবৃত অসীম। আরেকটা কি হচ্ছে, আরেকটা হচ্ছে সসীম দশমিক। ক্লিয়ার? আরেকটা হচ্ছে সসীম দশমিক। তাহলে মদ্দা কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে ভগ্নাংশের দশমিক প্রকাশটা দু রকম হয়, একটা হচ্ছে সসীম দশমিক আর একটা হচ্ছে আবৃত দশমিক, আবৃত অসীম দশমিক। একে ইংরেজিতে বলা হয়, সসীম দশমিককে বলা হয় টার্মিনেটিং ডেসিমেল। দশমিক মানে ডেসিমেল, ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ। কি বলা হয়? টার্মিনেটিং ডেসিমেল, টার্মিনেটিং ডেসিমেল। ওকে, আর আবৃত অসীমকে বলা হয় রিকারিং ডেসিমেল, রিকারিং ডেসিমেল। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা বুঝে গেলাম সসীম দশমিক কি, আবৃত অসীম দশমিক কি। এখন দেখো এই যে আবৃত অসীম দশমিকটা লেখার একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা হচ্ছে একটা সংখ্যাকে বারবার রিপিট না করে আমরা কি করবো, একটু কায়দা করে লিখবো, সেটাকে পৌনঃপুনিক বলবো। কীরকম কায়দা করবো দেখো, ধরো 0.3333 হয়ে যাচ্ছে, তাহলে আমি কি লিখবো, এটাকে 0.3 ওপরে একটা পয়েন্ট দিয়ে দেবো। তার মানে হচ্ছে এই যে সংখ্যাটার উপরে পয়েন্ট দেওয়া আছে সেই সংখ্যাটা বারবার রিপিট হবে। বা লিখতে পারি 0.3 বার, এটাকে বার বলা হয়। হয়েছে? দেখো এইখানে যে সংখ্যাগুলো রিপিট হচ্ছে তার প্রত্যেকটা আমি কি করবো, প্রথম থেকে শেষ অবধি মানে যতটা সিরিজটা পুরোটা বারবার রিপিট হচ্ছে সেই সিরিজটাকে আমি বাউন্ড করে দেবো। কীভাবে লিখবো? 0.571428 আমি প্রথমে একটা পয়েন্ট দেবো, ওপরে 571428 ওপরে বার দিয়ে দিলাম। ক্লিয়ার? এইটাকে আমি লিখবো 0.916 ওপরে দিয়ে দেবো পয়েন্ট, কারণ এই সংখ্যাটা রিপিট নেই। সংখ্যা বলছি, আবার ভুল করছি, এই ডিজিট দুটো রিপিট নেই, রিপিট আছে শুধুমাত্র 6, তাই জন্য 6-এর উপরে পয়েন্ট দিলাম। বা এটাকে আমরা লিখতে পারি 0.916 উপরে বার। ব্যাস, আমরা বুঝে নিলাম ভগ্নাংশের দশমিক প্রকাশ কীরকম হয়, দশমিক প্রকাশ সসীম হয়, আবৃত অসীম হয়, আবৃত অসীমকে কীভাবে লিখবো সেটাও বুঝে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে কোনো একটা ভগ্নাংশকে আমি দেখে বলে দেব যে ভগ্নাংশটার দশমিক প্রকাশ সসীম হবে না আবৃত অসীম হবে। আমাকে ভাগও করতে হবে না, কিছুই করতে হবে না। সেটা কীভাবে হবে? সেটা করতে গেলে তোমাকে দুটো কাজ করতে হবে। কী কাজ করতে হবে? প্রথমে ভগ্নাংশটা যা আছে তাকে আমি লঘিষ্ঠ রূপে পরিণত করব, একটা কাজ। লঘিষ্ঠ রূপে পরিণত করা মানে কি, দুটো পরস্পর মৌলিক সংখ্যার অনুপাতে আনা। ক্লিয়ার? দেন আমি হরটাকে দেখব, হরটার আমি উৎপাদক বিশ্লেষণ করব। সেই উৎপাদক বিশ্লেষণ করে, কথাটা মন দিয়ে শোনো, সেই উৎপাদক বিশ্লেষণ করে যদি আমি উৎপাদকে 2 বা 5 ছাড়া অন্য কোনো সংখ্যা না পাই, 2 বা 5 ছাড়া, শুধু 2 হতে পারে, শুধু 5 হতে পারে, বা 2 বা 5-এর কম্বিনেশন হতে পারে, যদি না পায় তাহলে তার দশমিক প্রকাশ ডেফিনেটলি সসীম হবে। যদি অন্য কোনো সংখ্যা থেকে থাকে তাহলে তার দশমিক প্রকাশ ডেফিনেটলি আবৃত অসীম হবে। বোঝা যাচ্ছে? আশা করি বোঝা যাচ্ছে। কি বললাম, কাজটা কি? ধরো একটা সংখ্যা আছে 15/9, আমি প্রথমে হরটাকে দেখবো না, বইতে দেখবে বলা আছে হরটা দেখে নাও, কিন্তু তোমরা ফেঁসে যাবে। আমি দেখাবো, এক্সাম্পল শেষে দেখাবো যে কোন জায়গায় ফেঁসে যাবে। ধরো 15/9 আছে, তাহলে আমরা কি করবো, প্রথমে লঘিষ্ঠ রূপে পরিণত করবো। তার মানে 3, 5, 15, 3, 3, 9, 5/3, এটাও লঘিষ্ঠ রূপ হয়ে গেল। এরপর আমি দেখবো হরটাকে, কোনটাকে দেখবো, হরটাকে। এই হরের উৎপাদকে কি কি আসবে, 3-র উৎপাদকে 1 আর 3, 2 বা 5 আছে কি, 2 বা 5 নেই, তাহলে এর দশমিক প্রকাশটা কি হবে, অসীম হবে। অসীম হবে, নট সসীম, অসীম হবে। ওকে, আবৃত অসীম হবে। এখন দেখো একটা ভগ্নাংশ, সেটা হচ্ছে 25/125।
তাহলে এটাকে আমি কী করবো, লঘিষ্ঠ রূপে প্রথমে পরিণত করে নেব। কী করব, 5 1/5 5 আছে নিচে, দশমিক প্রকাশ কী হবে, সহজীমা হবে। অনেক সহজ সহজ এক্সাম্পল হয়ে যাচ্ছে না। ধরো 3/250, এবার যদি তোমাকে ভাগ করতে চাপ আছে তো, তাহলে 250টা আমাকে বলতে হবে যেটা সসীম না অসীম হবে। কী করবো, এটা ছোট হবে কি, 3 8 24 1 হবে না, তাহলে আমি হরটাকে দেখবো। দেখো কী কী আছে, 2 আছে, 5 আছে, আর কিছু আছে কি সংখ্যা উৎপাদকের মধ্যে, আর কিছু সংখ্যা নেই, তাহলে এর দশমিক প্রকাশ কি হবে, সসীমা হবে ডেফিনেটলি। আমি কি বললাম, যদি লঘিষ্ঠ আকারে পরিণত না করি তাহলে কিন্তু ফেঁসে যাব। কথাটার প্রুফ দিচ্ছি, দেখো কেন লঘিষ্ঠ আকারে আমি করে নেব, কেন দুটোকে পরস্পর মৌলিক সংখ্যার অনুপাতে এনে নেব, কনফিউশনে কোনো জায়গা নেই, অনেক সহজভাবে বোঝাচ্ছি। দেখো কেন করব, ধরো 12/120 আছে তো, আমি কিছু করলাম না, আমি লঘিষ্ঠ আকারে পরিণত করব, আমি শুধু হরটাকে দেখলাম, হরটার উৎপাদক বিশ্লেষণ করব এবং দেন আমি বলবো যেটা সসীম অসীম। আমি ঠিক আছে, হরটার উৎপাদক বিশ্লেষণ করি, 260 230 215 35, তাহলে 120 1 হবে, 2 আছে তাই তো, ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5, 2 5 ছাড়াও 3 আছে তো, আচ্ছা 3 আছে। আমি কি বলেছিলাম, 2 5 ছাড়া অন্য কোনো সংখ্যা থাকলে তার দশমিক প্রকাশ কী হবে, অসীম হবে। তাহলে আমি কি বলবো, এটা অসীম হবে, কিন্তু অসীম হবে না। কেন হবে না, দেখো 10 1/10 0.10 দ্বারা ভাগ করো না, 0.1, বুঝা গেছে। তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথমে সেটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করবো ভগ্নাংশকে, দেন হরটাকে দেখবো, হরটা যদি 2 আর 5 ছাড়া অন্য কোনো উৎপাদক না থাকে তাহলে সসীম হবে, না হলে অসীম হবে, সহজ ব্যাপার। আচ্ছা, এরপর দেখো সসীম আর অসীম যে ভগ্নাংশটা দেখলাম সেটার বিভিন্ন ভাগ আছে। হ্যাঁ, আমি বলে রাখি যে আমার যে দশমিক থেকে ভগ্নাংশে প্রকাশ, সেটা আমি নেক্সট ক্লাসে করাবো, একটা ছোট্ট করে ক্লাস দিয়ে দেবো, কারণ এই ক্লাসটার লেন্থটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই না। আমি একটু সসীম আর অসীম ভগ্নাংশের ভাগগুলো দেখে নিই। দেখো সসীম ভগ্নাংশ কী কী হতে পারে, ধরো 1.25 একটা সসীম ভগ্নাংশ, বা 2.5 হচ্ছে একটা সসীম ভগ্নাংশ, 0.52 হচ্ছে সসীম ভগ্নাংশ। একে দুটো ভাগে ভাগ করা হয়, একটাকে বলা হয় শুদ্ধ সসীম আর একটাকে বলা হয় মিশ্র সসীম। কথাটার মধ্যেই তোমরা বুঝতে পারছো, শুদ্ধ সসীম ভগ্নাংশ মানে শুধুমাত্র ভগ্নাংশ থাকবে, কোনো পূর্ণ সংখ্যার পাঠ থাকবে না। শুদ্ধ সসীম দশমিক, শুদ্ধ সসীম দশমিক, অর্থাৎ কোনো দশমিকে কোনো পূর্ণ সংখ্যার পাঠ থাকবে না, কোনটাই নেই, এইটাই নেই। তাহলে এটাকে আমি বলবো শুদ্ধ সসীম দশমিক। ওকে, আর দেখো এই দুটোতে আমি দশমিকের পাঠ ছাড়াও আমার পূর্ণ সংখ্যার পাঠ থাকছে, 2.5 বলো বা 1.37595 এগুলো বলো, এগুলোকে আমরা বলবো মিশ্র সসীম দশমিক। ক্লিয়ার হয়েছে? মিশ্র কোনটা, শুদ্ধ কোনটা? আরও শুদ্ধ দেখো, শুধুমাত্র দশমিক পাঠ থাকবে, হয়েছে। এরপর আবৃত অসীমকেও দুটো ভাগে ভাগ করবো, একটাকে বলবো শুদ্ধ, একটাকে বলবো মিশ্র। শুদ্ধ কোনটা, শুধুমাত্র এমন সংখ্যা থাকবে বা এমন অঙ্ক থাকবে দশমিকটার মধ্যে যেটা রিপিটিং, তাহলে সেটাকে শুদ্ধ বলবো। যেমন 0.3 বার, এটা শুদ্ধ। 0.42 বার, দুটো রিপিটিং, তাই তো। 0.28751 বার, সবগুলো রিপিটিং। আবার ধরো 0.049 পয়েন্ট,
এইখানে দেখো, এই যে আমি এক্সাম্পলটা নিলাম, সেইখানে দেখো এমন অঙ্ক আছে পয়েন্টের পরে যেটা কিন্তু রিপিটিং নয়। ওকে, বা 1.023 পয়েন্ট দিলাম। এইখানে দেখো এমন কিছু অঙ্ক আছে যেগুলো কিন্তু রিপিটিং নয়, হয়েছে? তাহলে এইগুলোকে আমরা বলবো মিশ্র। তাহলে যদি কোনো আবৃত অসীম দশমিকে এমন কোনো অঙ্ক থাকে যেগুলো রিপিটিং নয়, তাহলে সেগুলোকে আমরা বলবো মিশ্র আবৃত অসীম। আর যদি শুধুমাত্র এমন অঙ্কই থাকে যেগুলো রিপিটিং, তাকে আমি বলবো শুদ্ধ। ক্লিয়ার হয়েছে? আজকের টপিক আমি এখানে শেষ করলাম। আমি যেটা শেষে বললাম যে আমি দশমিককে ভগ্নাংশে প্রকাশ করাটা, সেটা আমি নেক্সট ক্লাসে একটা ছোট্ট করে ক্লাস তোমাদের দিয়ে দেবো, কারণ ভিডিওর লেন্থ বড় হয়ে যাচ্ছে। ভিডিওর লেন্থ বড় হয়ে গেলে প্রবলেম অনেক কিছু হয়। যাই হোক, এত দূর অবধি যদি বুঝে থাকো তাহলে অবভিয়াসলি পরের ভিডিওতে চোখ রাখো এবং আগের ভিডিওগুলো তো দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।